কাশফুল একটা বিদঘুটটা ফুল, জামা কাপড়ে লাইগা থাকে। এই নাও তোমার কাশফুল, ঠিক আছে? ওকে। তো ম্যাডাম অনেক দুঃখ ছিল যে কাশফুল নাকি শেষ হয়ে গেছে, যার কারণে ম্যাডাম রে কাশফুলের জোনে নিয়ে আসছি। তো ম্যাডাম অনেক রাগ, তাকে আমি কাশফুলে নিয়ে আসি নাই, সে কাশফুল দেখতে পাচ্ছে না তাই। আর শাড়ি পরে আসতে পারো না, এটা ঠিক আছে। ওকে, নেক্সট টাইম আমরা শাড়ি পরে আসবো। আচ্ছা, মানে তুমি শাড়ি পরে আসবে আর কি। কি বলছিস তুই? কাশফুলের এখানে ছবি উঠাই। আমি জানি না এই কাশফুলের মধ্যে মাইয়ারা এত মানে সুন্দর কি দেখে, কি দেখো তোমরা এত সুন্দর? সাদা, শুভ্র, শুভ্রতা। হ্যাঁ, ওয়াও। চলো সামনে যে আরো ঘন আছে। কাশফুল একটা বিদঘুটটা ফুল, জামা কাপড়ে লাইগা থাকে, বাট তারপরও এটার মধ্যে তাকাইলে একটা চোখের আরাম আছে। এই চোখের আরামের জন্য আসলে সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে, দুষ্টামি করতেছিলাম আর কি। তো একটা বেটার প্লেস লাগবে যেখানে সুন্দর সুন্দর কিছু ছবি উঠানো যাবো। শুভ, তুমি যদি এই ভিডিও দেখে থাকো তাহলে মিস করছো, এই জোনে কিন্তু তুমি আসো নাই। ফুল এই যে উড়ে যাচ্ছে না, এই যে লাইগা থাকে। কিন্তু এটা কি ফুল? পিঁপড়া আছে, তার মানে ফুলে মধু আছে। ধরলেই পড়ে যেতেছে, সুন্দর। যাক, কাশফুলের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার আছে, বুঝছেন? আমি তো রোমান্টিক। কেন আমি রোমান্টিক না? তাহলে এই যে রোদের মধ্যে তোমার কাশফুলের ছবি উঠাইতে নিয়ে আসছি, রোমান্টিক না হলে কি নিয়ে আসতাম? ওই তোমার জন্য আমি তো আসছি, এই কারণে তো আমি রোমান্টিক। যে পরিমাণ গরম, এখানে আসতে হবে বিকাল বেলায়। এই দুপুর বেলায় আমাদের মতো পাগল মনে হয় কেউ নাই যারা আসবে কাশফুলের ছবি উঠাইতে। তো আমরা আসলে কয়েকটা ছবি উঠাইছি, তারপর কিছু করার নাই, পালাও। কাশফুল দেখার শখ শেষ। একদম সকালবেলা আসতে হবে, নাহলে আসতে হবে বিকাল বেলায়। হয় একদম ভোর সকালে, নাহলে একদম বিকালে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি রিজিকে থাকে তাহলে এই সিজনেই একদিন সকালবেলা বেরোবো ইনশাল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে। তো আপাতত এখান থেকে বেরোই। ক্যামেরার নতুন মাউন্টটা লাগানোর পরে ক্যামেরার ভিউ কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, এবং অডিওটা কেমন লাগতেছে এটাও জানাতে ভুলবেন না। তোমার সৌন্দর্যটা তো ঠিক আছে, এটা এখন লেডিস ব্যাগ আমি লয়ে ঘুরবো। যাক, তারপর একটা জিনিস হইতেছে, লেডিস তো হ্যান্ড ব্যাগ না। আচ্ছা, ইস্যু হইতেছে, সকালবেলা আমরা একটা রাইডে বেরোইছিলাম, রাইড শেষ করে বাসায় আসছি যে একটু ফ্রেশ ট্রেশ হবো, গোসল টোসল করবো না, তার সেটা আর হবে না। কারণ ম্যাডাম কোথায় যাবে? কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছ? আমি তো যাই নিয়ে যেতেছি তোমার চুবাইতে। ম্যাডাম আজকে নিয়ে চুবাই। ভালো আছে আমার সাথে? তাহলে কি রান্না করে খাওয়া? বক। বক খায় না, টাকা দাও 500। কেন? এই তোমার ঘুরতে নিয়ে যেতেছে এর জন্য। তোমার কাছে 500 পাই, 1000 টাকা পাই আমি। এই পাওনা আর কোনোদিন শেষ হইব না। অবশ্যই জানাবেন আমার নতুন মাইকটা আপনাদের কেমন লাগতেছে, কারণ নতুন মাইক সেট আপ করছি। নতুন মাইকের সাউন্ডটা ফ্রেশ হওয়ার কথা, যদিও আমি ছোট্ট করে একটু চেক করছি, খুব বেশি করে চেক করি নাই, কারণ মাত্র কালকে রাতে ইনস্টল করছি। তো দেখা যাক বাইকটা এমন করতেছে কেন। উঠো। তো নতুন মাইকের সাউন্ড ভালো হওয়ার কথা, বাট আসলে 4-5টা ব্লগ বানাইলে বোঝা যাবে। অলরেডি জোজো শুভ ওরা অলরেডি চলে আসছে। তো আমরা চলে আসছি সুইমিং পুলে। আল্লাহ জানে শুক্রবারে কত গ্যাদারিং থাকবো। আমি আসলে এই কারণে শুক্রবার আসতে চাই না। আমি আসতে চাই নাই, কিন্তু জোজোর ভাই ব্রাদার কিছু টিকটক গ্যাং এখানে তাদের সাথে দেখা করার জন্য জোজো এখানে আসে। তো আমরা নরমালি আসলে যখন শুটের পরে এখানে আসি তখন তো শুক্রবার থাকে না, একদম ফ্রি থাকে। আর আজকে অনেক গ্যাদারিং। না, ওয়াটার রেজিস্ট্যান্ট এটা ভিডিও না, একবার কট খাইছি আমি। আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, ইনশাআল্লাহ বাসায় আসবো। এই মেইন ফ্যাক্ট হইতাছে ফ্যামিলি নিয়ে শুক্রবারে এইসব সুইমিং পুলে আসা যাবে না, সিঙ্গেল আসতে হবে, সিঙ্গেল। তো শুক্রবার ছাড়া আইসেন, শুক্রবার ছাড়া আমি এর আগে আসছিলাম, ওরকম উল্টা পাল্টা মনে হয় নাই। তো চলেন বেরোই, ক্ষুধা লাগছে। তো ওরা বাইরে খাওয়া দাওয়া করবে, বাট আমরা বাসার দিকে যাবো। আসলে করাই বা কি আছে, ঢাকা শহরে এন্টারটেইনমেন্টের জায়গায় তো নাই, টুকটাক রেস্টুরেন্ট ছাড়া যাবেন কই? তো সবাই আসলে ফ্যামিলি নিয়ে শুক্রবারে বন্ধের দিন একটু ঘুরতে চায়, একটু ভালো সময় কাটাইতে চায়, এই উদ্দেশ্যেই সবাই আসে। যারা আসলে আইসা দুষ্টামি করতেছিল, লাফালাফি করতেছিল, বিশেষ করে কিছু টিকটকার গুলা, তো ওদেরও তো দোষ দেওয়া লাভ নাই, ওরাও তো টাকা দিয়ে আসছে এন্টারটেইনমেন্টের জন্যই। কিন্তু আসলে পরিবেশ একটা ফ্যাক্ট। তো ফ্যামিলি নিয়ে যদি আসেন বন্ধের দিনে আসলে একটু বুঝে আসবেন, কারণ অনেক গ্যাদারিং থাকে, অনেক মানুষজন থাকে। কিন্তু তারপরে ভালো একটা সময় কাটছে, এই গরমের মধ্যে সুইমিং পুলে লাফালাফি করছি, সাঁতার কাটছি, তো একটা রিফ্রেশ একটা ভাব
ভাব থাকে। তো মেইন ফ্যাক্টর হচ্ছে রিফ্রেশ ভাবের পরে লাগছে ক্ষুধা। তো 300 ফিট দিয়েই আমরা বেরোয় যাচ্ছি। এটা একদম নিলাম বাজারের পাশেই। এই জায়গাটা মোস্ট প্রবাবলি শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য বরাদ্দ করা, ওই স্টেডিয়ামের ঠিক পাশেই। এখানে আগে নিলাম বাজারটা ছিল। যদি কখনো সুযোগ পান এসে ঘুরে যান, ভালো লাগবে। আর 300 ফিটে এখন রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেকগুলো রিসোর্ট হয়েছে, ছোট ছোট রিসোর্ট। এখন প্রায় 8:21 আসার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বিশ্বাস করেন একটু, এক ঘুম দিচ্ছি, ঘুমাতে করছি এই টাইমে। তো এক ঘুমে উঠছি, এখন একটু বাড়ি যেতেছি। ঘুমানোর পরে গলাও ভারী হয়েছে। তো তখন যেটা আসলে আপনাদেরকে বলতেছিলাম যে ঢাকা শহরে আসলে এন্টারটেইনমেন্টের জন্য তো কোনো জায়গাই নাই। যদি আপনি জায়গা খোঁজেন তাহলে কি আছে? আমরা ছোটবেলায় একটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে শিশু পার্ক। শিশু পার্কে আমি জানি না এখন কেউ যায় কিনা বা আদৌ আছে কিনা। আর রমনা পার্ক আছে, তবে হ্যাঁ রমনা পার্ক আগের থেকে একটু গুছানো হয়েছে, আগের মতো নাই। পরিবেশটাও একটু বেটার। একটা নির্দিষ্ট সময়ে ঢুকতে দেয়, সন্ধ্যা পরে ঢুকতে দেয় না, স্কুল কলেজের ড্রেস পরা স্টুডেন্টদের ঢুকতে দেয় না। আর এক্সট্রা যে পরিবেশের যে উল্টাপাল্টা জিনিসপত্র ছিল এগুলো নাই। ফ্যামিলি নিয়ে রমনাতে যাওয়ার একটা সুযোগ আছে। রিসেন্টলি নব থিয়েটার ওই জায়গাটা নাকি একটু ভালো হয়েছে, ওটার ভিতরে নাকি টুকটাক বাচ্চারা একটু যায়, সায়েন্স রিলেটেড কিছু প্রজেক্ট ওটার ভিতরে দেখায়। আমি আসলে যাওয়া হয় নাই, কিন্তু তারপরও ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে মুভ করার মতো প্লেস কিন্তু মানুষজন খুব কম পায়। ঢাকা শহর কিন্তু তার এই গিঞ্জি এলাকা থেকে বের হয়ে বাইরের দিকে চলে আসতেছে, উত্তরার দিকে চলে যাচ্ছে, এটা এই পাশে চলে যাচ্ছে পূর্বাচলের দিকে, ওই পাশে চলে যাচ্ছে কেরানীগঞ্জের দিকে। তো এই ঢাকা শহরের ঘনবসতিটা আস্তে আস্তে স্প্রেড হয়ে বড় হচ্ছে শহরটা। কিন্তু মজা হলো শহর যেমন বড় হচ্ছে মানুষও কিন্তু তেমন বাড়তেছে। ঢাকা শহরের লিভিং কস্ট যে পরিমাণ বাড়তেছে, আমার মনে হয় না মানুষজন এখানে থাকবো। আস্তে আস্তে সুযোগ পাইলেই সবাই ঢাকা ছাড়বো, নাহলে দেশ ছাড়বো। দুঃখের হইলেও এটা সত্যি কথা যে ছেলে পেলে আস্তে আস্তে দেশ ছাড়তেছে। আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছে না দেশ ছেড়ে পালাইতেছে, এই জিনিসটা বলা কঠিন। পালাইতেছে কেন এই কথাটা বললাম, আমি কয়েকজনের সাথে কথা বলছি রিসেন্টলি। আপনারা জানেন আমার খুব কাছের দুটো ছোট ভাই দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ হয়তো ওরা হায়ার স্টাডিজ এর জন্য ইউকে চলে গেছে, কিন্তু আসলে এই 32-33 লাখ টাকা খরচ করে হায়ার স্টাডিজ এর জন্য ইউকে গেছে আপনার মনে হয়? এটা কি আসলে ট্রু? ব্যাপারটা হচ্ছে ওরা এই দেশে ক্যারিয়ার করার জন্য সেফ ফিল করতেছে না, ওরা রেগুলার বাঁচার জন্য সেফ ফিল করতেছে না। যেমন দুইজনের মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করছিলাম, তখন সে আমার বলছিল যে ভাই এখানে আপনি ন্যূনতম সেফটিটা কি আপনি ফিল হইতেছে? এখানে 32-33 লাখ টাকা দিয়ে কোনো বিজনেস করার পরে কি আপনি সেফ ফিল হইব? মানে আসলেই তো তাই। আসলে আর্নিংটা মূল উদ্দেশ্য না, আর্নিংটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হইতেছে যে আসলে কি আমরা এখানে সেফ আছি কিনা বা আমাদের সেফ ফিল হচ্ছে কিনা। প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায়, রাস্তা থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু আসলে সেফ ফিল হয় না। যাই হোক, এটা আসলে আফসোসের কথা, হয়তো আমার সাথে অনেকে এগ্রি করবেন না, কিন্তু আসলে এটাই বাস্তবতা। প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে, শুধুমাত্র তাদের ক্যারিয়ার নিয়ে সুনিশ্চিত না ওরা। তাই একটা সময় ছিল 5 লাখ 10 লাখ টাকা হলে ভালো বিজনেস স্টার্ট আপ করা যাইতো, আর এখন 30-32 লাখ দিয়ে ওরা বিদেশ যেতে রাজি আছে, কিন্তু কোনো স্টার্ট আপ বিজনেস করার জন্য ওরা সাহস পাচ্ছে না, দেশে থাকতে সেফ ফিল করতেছে না। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। তারপর আমি বলবো যে দেশ ছেড়ে যায় না, চেষ্টা করেন। এই আপন জনদের এই দেশ এগুলো ছেড়ে গেলে কোথায় কি করবেন? এটা তো কোনো সলিউশন না। যাই হোক, কথাগুলো হয়তো আক্ষেপ থেকে অনেক ভুল বলে ফেলছি। আসলে বলছিলাম যে নেগেটিভ কথা, মন খারাপের কথা বলবো না, কিন্তু তারপরে আসলে আমাদের চারপাশে যে পরিমাণ নেগেটিভিটি, না চাইলেও টুকটাক করে নেগেটিভ কথা মুখ দিয়ে চলে আসে। আসলে এন্টারটেইনমেন্ট, হ্যাপিনেস এই জিনিসগুলো নিয়ে যে সবসময় কথা বলা যায় না, কিন্তু আমি মনে হয় নেগেটিভ জিনিসপত্র নিয়ে বেশি কথা বলি, যদি আমি নিজে কিন্তু খুব পজিটিভ প্র্যাকটিস করার চেষ্টা করি। কারণ আমি মনে করি লাইফে যেটা হচ্ছে, যেভাবে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম রাখতেছে সেটাই আসলে বেস্ট প্ল্যান, সেটাই আসলে ভালো লাগার, সেটাই আসলে ভালো। কলকাতা বিদেশ আমার ভালো লাগে না ম্যান। এই দেশ যতই খারাপ হোক না কেন, যতই জ্যাম থাকুক না কেন, যতই অনিশ্চয়তা থাকুক না কেন, ক্যারিয়ার নিজের নিয়ে, তারপরও নিজের দেশ, নিজের মানুষ, নিজের আপনজন, নিজের বন্ধু বান্ধব। খারাপ সময় থাকলেও আপনি কাছে অনেক মানুষ পাবেন, ভালো সময় থাকলে তো অভাব নাই মানুষের। কিন্তু দেশের বাইরে চলে গেলে ভালো ক্যারিয়ার হয়তো হইব, টাকা হয়তো থাকবো, আর বাবা টাকা দিয়ে কি করবো যদি এই টাকা খরচ করার মতো সাথে মানুষ না পাই, প্রিয় মানুষগুলারে। তবে হ্যাঁ, ফ্যামিলি সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা উল্লেখ করে হইলেও আসলে ক্যারিয়ার ইম্পর্টেন্ট, ওই জিনিসটা ফোকাস করে। বিশেষ করে এই জায়গায় যে কাটা, এটা তো খেয়ালই করিনি। না ভাই, কাবজাব করন যাবো না, আস্তে ধীরে যাইতে হইব। ভাই আমার কইতেছে আপনি তো স্টান রাইডার, কাবজাব করে যান গা। আমি এই যে না, কাবজাব করে যাওয়া যাবো না। এখানে একটা মায়া আছে, একটা মহব্বত আছে, একটা টান আছে। আর বাবা এক লাইফে এরকম এক মায়া, এক টানেই তো জীবন পার করে দেওয়া সম্ভব, যার কারণ আসলে এলোমেলো মুভ করা আসলে ঠিক না। সকালবেলা শুরু করছিলাম সুইমিং পুলে যাবো, চুপাচুপি করবো, ওইখান থেকে শুরু করে আজকে চলে গেছি ক্যারিয়ার, আর ক্যারিয়ার পরে চলে আসছি মায়া মহব্বত। আসলে মোটরব্লগের এই ব্যাপারটা আসলে স্পেসিফিক একটা টপিকে কন্ট্রোল করা কঠিন, কারণ আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনি ফ্রি, আর এই ফ্রিডমের উপরে এক টপিকে কথা বলা একটু কঠিন, যার কারণ আসলে এলোমেলো কথাগুলো বের হয়ে আসে। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ভিডিওতে ভিউ অনেক কম হয়, অনেক কম মানুষজন দেখে, কিন্তু তারপরে চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আপলোড করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য।
তো আমি জানি আসলে আমার ইউটিউব চ্যানেলে যেই নিশটা দরকার বা যেই রিলেটেড কন্টেন্ট দরকার ওই রিলেটেড কন্টেন্ট হয়তো আমি বানাইতে পারতেছি না। আমি বুঝতেছি আসলে কোন টাইপের কন্টেন্টগুলোতে আমার ভিউ রিচ বেশি আসবে, কিন্তু তারপরও এটার পাশাপাশি আমি চেষ্টা করতেছি আমার লাইফস্টাইল এবং আমার ডেইলি লাইফের কিছু জিনিসপত্র অ্যাটাচমেন্টে রাখার জন্য, একটা কানেকশন বিল্ড আপ করার জন্য, যারা অল্প হইলেও আমার ভিডিও দেখতেছে তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করতে যাচ্ছি, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করতে যাচ্ছি। আর সেই কারণেই কিন্তু এলোমেলো কথা থেকে শুরু করে আমার এলোমেলো জীবনের প্রত্যেক দিন আপনাদের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছি। তো এখানে আমি জানি অনেকে ভালো লাগতেছে না, কারণ আপনারা আমার লাইফের জিনিসপত্র দেখে কি করবেন? আমার লাইফে তো কোনো এন্টারটেনমেন্ট আছে কি নাই এটা জেনে কি করবেন? আমার লাইফে কষ্ট আছে কি নাই এটা জেনে কি করবেন? আমার লাইফে দুঃখ সাকসেসগুলো জেনে কি করবেন? কিন্তু মেইন ব্যাপার হইতেছে যে এই জিনিসগুলো দিয়া একটা মানুষকে বা ভিউয়ারদেরকে, অডিয়েন্সকে কানেক্ট করা যায়। আর সেই কানেকশনটাই আমি আসলে করতে যাচ্ছি। আমি জানি এটার জন্য লম্বা একটা সময় দরকার, ধৈর্য দরকার। যেমন কয়েকদিন আগেই সানিগিরি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো সানিগিরি ভাই আরেকজনের বলতেছিল, আমি শুনলাম যে আপনি আসলে কি চান কন্টেন্ট থেকে? আপনি ক্রিয়েটর হইতে চান? আপনার আসলে ভালো লাগাটা কোন জায়গায় এটাও আপনাকে জানতে হবে। আপনি কি টাকা আর্ন করতে চান? আপনি কি পপুলারিটি চান? আপনি কি অডিয়েন্স চান? আপনার ভিডিওতে ভিউ হলে কি ভালো লাগে? এক্সাক্ট কোন জিনিসটা আপনার ভালো লাগে এটাকে চুজ করতে হইব। কারণ টাকা আর্ন করার অনেক ওয়ে আছে অনলাইনে, কিন্তু আসলে অডিয়েন্স আর্ন করার ওয়েটা একটাই, সেটা হচ্ছে রেগুলার ডেইলি লাইফের ডেইলি কন্টেন্টগুলো অডিয়েন্সের সাথে রিলেট করে কানেক্ট করে আপলোড করা। তো সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ টাকা আর্নের অনেক ওয়ে আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ ইন্টারনেটেও আছে, স্ট্রিম অ্যাড থেকে শুরু করে আর অনেকগুলো সেক্টরে। তো সেখান থেকে আমি আসলে এখন নিয়োগ করতেছি আমার ভিডিও থেকে টাকা লাগবে না, আমি জাস্ট একটা অডিয়েন্স চাই, একটা কানেকশন চাই, যাদের সাথে থাকলে আমার ভালো লাগবে। আমার মনে হবে যে আমার নতুন অনেক পরিচিত ভাই ব্রাদার কানেক্ট হচ্ছে, অনেক নতুন মানুষের সাথে আমি পরিচয় হতে পারছি, অনেক নতুন মানুষের লাইফস্টাইলের সাথে কানেক্ট করতে পারতেছি আমার লাইফস্টাইল। আর এই উদ্দেশ্যে রেগুলার ডেইলি ব্লগ করে যাচ্ছি। আমি জানি না কতদিন করতে হবে একটা স্ট্রং কানেকশন বেসমেন্ট বা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য, কিন্তু আমার ভিডিও 10 থেকে 12 জন দেখে, কারণ 10 থেকে 12 জন লাইক দেয়। তো এই 10 থেকে 12 জনের সাথে কানেক্ট থাকাই কিন্তু আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, যার কারণে এই হ্যাপিনেস নিয়ে কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি। তো অনেকে হাসাহাসি করতে পারেন আমার কথা শোনা, কিন্তু এটা ট্রু যে আমি ডিসাইড করছি ভিউ যদি 150-200 হইতে থাকে প্রতিদিন, ইভেন মাঝে মাঝে 50-60টাও হয়, তারপর আমি রেগুলার ভিডিও আপলোড করে যাব এই মোটো ব্লগ। অবশ্যই জানাবেন কোন জিনিসগুলো খারাপ লাগতেছে, অবশ্যই জানাবেন কোন জিনিসগুলো ভালো লাগতেছে, তাহলে আসলে আমি ভিডিও বানানোর টপিকগুলো অনেক ইজিলি খুঁজে পাবো। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো আগামীকালকে, আল্লাহ যদি রিজিকে রাখে। যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি বাইক রাইড করবেন। আর একটা জিনিস, টাকাই সব না লাইফে, আপনজনদের কাছে রাখা অল্প টাকা দিয়া জীবনযাপন করাতেও অনেক শান্তি আছে। আল্লাহ হাফেজ।